হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 অর্থাৎ 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই অধ্যায় থেকে আমরা কিন্তু শর্ট প্রশ্ন করছিলাম টেক্সট ওয়াইজ, ঠিক আছে। আমরা প্রথম পর্ব করেছি, আজকে শুরু করব দ্বিতীয় পর্ব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। চলো শুরু করি ক্লাসটি। দেখো আমরা কিন্তু এই পর্যন্ত পড়েছিলাম। তো একটা কথা বলে দিই, আমি যেগুলো তোমাদেরকে পেন দিয়ে দাগিয়ে দেবো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে। যারা আমার ক্লাসটা রেগুলার করো তারা জানো আমি কীভাবে তোমাদেরকে এই বইটা মানে শর্ট প্রশ্ন ক্লাসগুলোকে করাই, ঠিক আছে। তো দেখো এবার এখানে যে শেষ করেছিলাম মহাবিদ্রোহের বা সিপাহী বিদ্রোহের চরিত্র প্রকৃতি, বিদ্রোহের সঙ্গে জাতীয়তার সম্পর্কে, এগুলো আমরা পড়েছিলাম আগের ভিডিওতে, ঠিক আছে। তো এবার করবো ফলাফল। এই যে সিপাহী বিদ্রোহের ফলাফলটা কী ছিল দেখো। শেষ পর্যন্ত বড়লাট লর্ড ক্যানিং সেনাবাহিনী নামিয়ে 1858 খ্রিস্টাব্দে 20 জুনের মধ্যে এই বিদ্রোহ দমন করেন। তাহলে তোমরা মনে রাখবে যে এই যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ 1857 সালে হয়েছিল, এটা কোন গভর্নর জেনারেলের সময় হয়েছিল? লর্ড ক্যানিংয়ের আমলে। এবং এটা মনে রাখবে যে কবে এই বিদ্রোহ দমন করেন লর্ড ক্যানিং? না 1858 সালের 20 জুন, ঠিক আছে। বা এই প্রশ্ন আসতে পারে যে মহাবিদ্রোহ দমন করেন কোন গভর্নর জেনারেল বা কে? উত্তর হবে কিন্তু লর্ড ক্যানিং। দেখো এই প্রশ্নগুলো এইগুলো পুরোটা দাগাবে, ঠিক আছে। এটা এই যে পুরোটা যে দাগাবে। দেখো আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু খাতায় নোট করে নেবে। প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু হবে না, স্কিপ করলে কিন্তু হবে না, ঠিক আছে। দেখো ভারতীয় রাজনীতিতে এই বিদ্রোহের ফল হয়েছিল সুদূর প্রসারী। যেমন দেখো সিপাহী বিদ্রোহের পর ভারতের মোগল সাম্রাজ্যের অস্তিত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়। ব্রিটিশ সরকার মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে বন্দি করে রেঙ্গুনে নির্বাসন করে। এখানে দেখে নাও যে দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় বন্দি করে নির্বাসন দেওয়া হয়? না রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। আচ্ছা, যেসব জাতিগোষ্ঠীর সিপাহীরা বিদ্রোহে যোগ দিয়েছিল তাদের অসামরিক জাতি, আর যারা ইংরেজদের সমর্থন করেছিল তাদের সামরিক জাতির মর্যাদা দেওয়া হয়। আচ্ছা, এবার দেখো 1858 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন পাশ করে। এটা দাগাবে যে ভারত শাসন আইন কত সালে পাশ হয়? না ভারত শাসন আইন কিন্তু 1858 সালে ভারত শাসন আইন প্রথম পাশ হয়। এই আইনের দ্বারা ভারতে ইংরেজ কোম্পানি শাসনের ও বোর্ড অফ কন্ট্রোলের অবসান ঘটে। তাহলে কোন আইনের দ্বারা ভারতে বোর্ড অফ কন্ট্রোলের অবসান ঘটে? না এই যে 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন। প্রশ্নগুলো কিন্তু এইভাবে তোমাদের বিবৃতিতেও কিন্তু দেবে, ঠিক আছে। বিবৃতি যে ব্যাখ্যাগুলো থাকে বা শূন্যস্থান বা ঠিক ভুলে থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রশ্নটা কী হবে? যা কোন আইনের দ্বারা, এই যে এই আইনের দ্বারা মানে 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন। তাহলে কোন আইনের দ্বারা বোর্ড অফ কন্ট্রোলের অবসান ঘটে? না 1858 খ্রিস্টাব্দের ব্রিটিশ পার্লামেন্টের ভারত শাসন আইনের দ্বারা। আচ্ছা, ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সাম্রাজ্ঞী ভিক্টোরিয়াতে অর্পিত হয়। তার প্রতিনিধি হিসেবে ভারতের শাসনভার গ্রহণ করেন একজন ভাইসরয় বা রাজপ্রতিনিধি। তার অধীনে ছিল একটি কার্যনির্বাহী পরিষদ। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। দেখো যেগুলো আমি নীলকালি দিয়ে দাগিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা খাতায় নোট করে নেবে। এখানে যেগুলো দাগিয়েছি প্রত্যেকটা কিন্তু খাতায় নোট করে নেবে, স্কিপ করবে না, বারবার বলছি। তাহলে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। এই আইনের দ্বারা ভারতের শাসন ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয় ভারত সচিবের ওপর, যিনি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের একজন প্রতিনিধি। তার অধীনে ছিল 15 সদস্য বিশিষ্ট ইন্ডিয়া কাউন্সিল। লর্ড স্ট্যানলি ছিলেন প্রথম ভারত সচিব। তার সদর দপ্তর ছিল লন্ডনের ইন্ডিয়া হাউস। তাহলে মনে রাখবে প্রথম ভারত সচিব কে ছিলেন? না লর্ড স্ট্যানলি। প্রথম ভারত সচিব কে ছিলেন? লর্ড স্ট্যানলি। আর লর্ড স্ট্যানলির সদর দপ্তর কোথায় ছিল? ইন্ডিয়া হাউসে, ঠিক আছে, লন্ডনের ইন্ডিয়া হাউস। এবার দেখো মহারানীর ঘোষণাপত্র। আচ্ছা, এখানে দেখো পরাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, আর শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। দেখো পরাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং, আর পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, ঠিক আছে। আর পরাধীন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, আর শেষ ভাইসরয় হলো লর্ড মাউন্টব্যাটেন। এই পার্টটা কিন্তু তোমরা একটু খুব মনে রাখবে, এই পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো আমি আরেকবার আলোচনা করছি। পরাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। আর পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। আচ্ছা, পরাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল গেল। আচ্ছা, পরাধীন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। আর পরাধীন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো সিপাহী বিদ্রোহের পর ভারতের শাসনভার ব্রিটিশ সাম্রাজ্ঞী ভিক্টোরিয়ার হাতে অর্পিত হয়। তিনি এক ঘোষণাপত্রে ভারতীয় শাসন ব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। একে বলা হয় মহারানীর ভিক্টোরিয়ার ঘোষণাপত্র। 1858 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে লর্ড ক্যানিং এটি এলাহাবাদ থেকে পাঠ করে শোনান। তাহলে এখান থেকে প্রশ্ন দেবে যে মহারানীর ঘোষণাপত্র, মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র কে পাঠ করেন? লর্ড ক্যানিং। কত তারিখে? 1858 সালের 1 নভেম্বর। তোমরা মনে রাখবে সালটা অনেক সময় কিন্তু দিয়ে দেয় এবং তারিখটা চায়, ঠিক আছে। তো 1858 সালের 1 নভেম্বর। তাহলে
মহারানীর ঘোষণাপত্র পাঠ করা হয় কবে? না 1858 সালের 1 নভেম্বর। কে পাঠ করেন? লর্ড ক্যানিং পাঠ করেন। ঠিক আছে। আচ্ছা, এবারে চলো আমরা চলে যাবো। আচ্ছা, এখানটা একটু দেখে নিই কী কী আছে এখানটায়। আচ্ছা, তেমন আর বিশেষ কিছু এই অধ্যায় থেকে আর পড়ানোর নেই। ঠিক আছে, এইটুকুনি আমি পড়লাম আজকে। তো এখানেই শেষ করছি আজকে সেকেন্ড পর্ব, অর্থাৎ দ্বিতীয় পর্ব। তো মোটামুটি এই পৃষ্ঠাটাই তোমাদের ম্যাক্সিমামটা আছে। ঠিক আছে, এইখান থেকে যেটা দ্বিতীয় পর্ব যেটা শুরু করেছি, ঠিক আছে, এখান থেকে দেখো ভিডিওটা প্রথম থেকে তুমি যদি শেষ না দেখো তাহলে আমি কিন্তু শুরুতে শেষ করে না দেখলে আমি বারবার বলছি তুমি কিন্তু তাহলে এই নোটগুলো কী প্রশ্ন আকারে আসবে সেগুলো কিন্তু মিস করে যাবে, আমার কথাগুলো শুনতে পাবে না। ঠিক আছে, এগুলোকে খাতায় নোট করে নাও, যেগুলো দাগিয়ে দিয়েছি বারবার বলছি সেগুলোকে খাতায় অবশ্যই নোট করো। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর ভিডিওটা যারা নতুন দেখছো আমার চ্যানেল, যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।